সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জলপাইগুড়িতে নমিনেশন জমা দেওয়া শুরু হলো। ডুয়ার্স চা বলয়ে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার। শাসক দলগুলির বিরুদ্ধে ভোটের লড়াইয়ে তরাই ডুয়ার্স জনশক্তি পার্টি। অনারিয়াম না পেয়ে জলপাইগুড়ি সিএমওএইচ দপ্তরে বিক্ষোভ আশা কর্মীদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে বিধানসভা নির্বাচনের নমিনেশন জমা দেওয়া শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়, ধূপগুড়ি মহকুমা শাসকের কার্যালয় এবং মাল মহকুমা শাসকের কার্যালয়ে নমিনেশন জমা করতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। জলপাইগুড়িতে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ ও ডাবগ্রাম, ফুলবাড়ি বিধানসভা এলাকার প্রার্থীরা নমিনেশন জমা করতে পারবেন। অন্যদিকে ধূপগুড়িতে ধূপগুড়ি বিধানসভা এবং মালে মাল ও নাগরাকাটা বিধানসভা এলাকার প্রার্থীরা নমিনেশন জমা করতে পারবেন। আগামী 6 এপ্রিল পর্যন্ত নমিনেশন জমা নেওয়া হবে, তবে ছুটির দিনগুলিতে বন্ধ থাকবে। নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত জেলা শাসক হরিশ রশিদ বলেন, ইতিমধ্যে পুলিশ ও প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছে। আশা করছেন সমস্ত কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। নমিনেশন ফার্স্ট ফেজের ইলেকশন চলছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026-এ, ওটা আজকে শুরু হয়েছে জলপাইগুড়ি জেলাতে। আমার নমিনেশন 4 জায়গা শুরু হয়েছে। 3টা আছে ডিএম অফিসে, এখানে আছে ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ আর ময়নাগুড়ি। এসডিও সদর অফিসে হচ্ছে জলপাইগুড়ি সদরে, আর এসডিও ধূপগুড়িতে হচ্ছে ধূপগুড়ি এসি, আর মালে আছে নাগরাকাটা এসি অ্যান্ড মাল এসি। আজকে শুরু হয়েছে, এ চলবে টিল 6th অফ এপ্রিলটা চলবে। মাঝখানে যে ছুটি আছে এনআই অ্যাক্ট, ওখানে তখন হবে না, বাকি দিন হচ্ছে। আমি পলিটিক্যাল পার্টিকে অলরেডি ইনফর্ম করা হয়েছে। সবাই নমিনেশন সেন্টারে আমার হেল্প ডেস্ক আছে, কার কি অসুবিধা হলে আমার টিম রেডি আছে টু অ্যাসিস্ট দেম। আশা করি ভালো করে হবে। সবাই জায়গা অ্যারেঞ্জমেন্ট আছে, সেগ্রিগেশন হয়ে গেছে, পুলিশের সাথে আমার মিটিং হয়ে গেছে, তো সমস্যা হবে না, সবই কিছু ভালো করে হয়ে যাবে। নিরাপত্তার দিক থেকেও নিরাপত্তাও ঠিকঠাক জোরদার করা আছে। হ্যাঁ, সবই কিছু ঠিক আছে। ঠিক। সোমবার জলপাইগুড়ি জেলার রিটার্নিং অফিসার কার্যালয়ে জলপাইগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি এবং ময়নাগুড়ি বিধানসভা আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করলেন এসইউসিআই দলের শ্যামল রায়, জ্যোৎস্না বর্মন এবং রেণুকা রায়। হাসি মুখে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীরা বলেন, সারা বছর সাধারণ মানুষের হয়ে পথে নেমে আন্দোলন করেন। সাধারণ মানুষ সেটি অবশ্যই নজর রাখেন। আসন্ন বিধানসভা নির্বাচনে দল ভালো ফল করবে, এটাই আশা করছেন তারা। মানে কোথাকার? আমি হচ্ছে সদর জলপাইগুড়ি 17। আর বাদ বাকিরা? উনি হচ্ছে ডাবগ্রাম, ফুলবাড়ি। কি নাম? রেণুকা রায়। আর ওই দাদার নাম? শ্যামল রায়। কোথাকার? ময়নাগুড়ি। ময়নাগুড়ি। তো বলছি কি আশা রয়েছে? আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে আজকে প্রার্থী নমিনেশন দাখিল করতে যাচ্ছি। আমরা যেমন সারা বছর ধরে জনগণের নানান দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলন গড়ে তুলি এবং যতক্ষণ না দাবি আদায় হয় ততক্ষণ আমরা লড়াইটা গড়ে তুলি, তেমনি আমাদের এই বিধানসভাটাকেও আমরা একটা লড়াইয়ের এই ইলেকশনটাকেও লড়াইয়ের ময়দান হিসেবে দেখি এবং বিধানসভার অভ্যন্তরেও আমরা জনগণের কণ্ঠটাকে পৌঁছে দিতে চাই। নমিনেশন তো বলছি আজকে নমিনেশন ড্রপ করবেন? হ্যাঁ, আজকে নমিনেশন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্স চা বলয়ে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সোমবার ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে কর্মী সভা করলেন এসসি ওবিসি সেলের জেলা সভাপতি তথা জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস। এদিন ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের টিয়াবন সংলগ্ন একটি বেসরকারি রিসর্টে ওই কর্মী সভায় ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের
5 জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে ভোট প্রচারের নির্দেশ দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ দাস বলেন, সমাজকে ভালো করতে হলে, সমাজের সার্বিক উন্নয়ন করতে হলে রাজনীতি করতে হবে, আর এজন্য সঠিক দল ও সঠিক চিহ্নে ভোট দিতে হবে। কর্মী সভার পর এদিন তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের মাটিয়ালি ব্লক চেয়ারম্যান শাহের আলীর নেতৃত্বে 10টি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। জলপাইগুড়ি জেলা এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস দাবি করেন, এবার জলপাইগুড়ি জেলায় 7টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হবে, সাফ হয়ে যাবে বিজেপি। এদিনের সভায় কৃষ্ণ দাস ছাড়াও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর, মাটিয়ালি এসসি ওবিসি সেলের ব্লক সভাপতি তজমল হক, প্রধান দীপা মিঝার, তৃণমূল কংগ্রেস নেতা দীপক ভুজেল সহ অনেকে উপস্থিত ছিলেন। হচ্ছে আমাদের প্রত্যেকটা বাগান থেকে, প্রতিটা বাগান, এদিকে যতগুলো বাগান আছে প্রায় 70টা বাগান, 2টা বিধানসভা মিলে, প্রত্যেকটা বাগান থেকে আমরা 5জন করে নিয়ে আসি। মানে যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এখানে বসলেন। এরা হচ্ছে যাদের রাজনৈতিক ক্ষমতা এতটা আছে, কিন্তু অনেক সময় আমাদের নেতৃত্ব এদেরকে সেইভাবে সম্মানটা দিত না। এই জায়গায় এদের অনেকের ভিতরে দুঃখ আছে। যেমন আমার সঙ্গে দীপক দা আছে, ভালো একজন নেতৃত্ব, প্রধানও ছিলেন এবং খুব ভালো মানুষ। আরেক প্রধান আমার পাশে বসে আছেন। এরকম অনেক আছেন যারা কাজ করতে যায়, যারা মন খুলে কাজ করতে যায়। তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসলাম এবং খুব ভালো সারা, সবাই কাজ করবে। নাগরাকাটা আমাদের ভালো রেজাল্ট করবে, আমাদের জিতবেই। ভালো রেজাল্ট বলতে জিতবেই, ভালো রেজাল্ট করে জিতবে। মালবাজারও আমাদের জিতবে, এই কর্মসূচি আমাদের ছিল। এবং আগামী দিন আমাদের পরিষ্কার একটা বার্তা, আমরা এখানে রাজবংশী, আদিবাসী, নেপালি, মুসলিম, বাঙালি, নমশূদ্র সবাই এক। আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের আত্মা এক, আমাদের প্রত্যেকেরই আমাদের মন এক। আমাদের প্রত্যেকের মধ্যে যে রক্ত বইছে সেটা লাল রং। যখন আমরা একটা পেশেন্টকে যখন আমরা রক্ত দিই তখন আমরা ভাগ করি না। এই পরম্পরা, ঈশ্বরের যে এই মানে কৃপা, যে দান, আজকে কিন্তু নেপালির রক্ত আলাদা দেয়নি, রাজবংশীর আলাদা দেয়নি। এটা আমরা বার্তা দিতে চাই। ঈশ্বর যে রাস্তায় আমাদের চলাতে শিখাইছে, আল্লাহ যে রাস্তায় আমাদের চলাতে শিখাইছে, গড আমাদের যে রাস্তায় চলাতে শিখাইছে, সেই রাস্তায় আমরা চলবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আরও শক্তিশালী করব এবং তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করবে। আর এই এলাকার অনেক অসুবিধা আছে, সেই অসুবিধা আমি বললাম যে জোরের সঙ্গে আমি তুলে ধরবো এবং সেই অসুবিধা কী করে সমাধান করতে হয় সেই অসুবিধা আমরা সমাধান করি। দাদা, একাধারে আপনি জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, সেই জায়গায় জানা যাচ্ছে যে 7টি বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন, মানে সময় কীভাবে হচ্ছে নিজের এলাকায় প্রচার বাদ দিয়েও? আমি আমার এলাকায় টিম কাজ করতেছে, ওখানেও যাচ্ছি। দেখেন, যে নেতা, যে লিডার, সে কিন্তু আগে অন্যের সুখটা দেখে। যেমন মা, আমাদের মা কিন্তু নিজে রান্না করে খায় না, মা কিন্তু আগে সন্তানদের দেয়, সন্তানদেরকে খাওয়ায়, তার স্বামীকে খাওয়ায়, এবং আমাদের বাড়িতে আত্মীয় গেলে তাদের আগে খাওয়ায়। তো আমি একজন লিডার, আমার কর্তব্য, আমার জায়গা তো আমি দেখব, সেখানে মানুষের আশীর্বাদ আছে, আমি জিতবো সেখানে এবং ভালো ভোটে জিতবো। কিন্তু এইসব এলাকাগুলো আমাদের দরকার আছে। আজকে আমাদের দিদি যেভাবে আমাদেরকে দিছে, আমাদের এখানে শুধুমাত্র একটাই অভাব, লিডার। আমাদের গোটা উত্তরবঙ্গের মধ্যে যদি আমরা লিডার ভালো ভালো আরও নিয়ে আসতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কেউ ঠেকাতে পারবে না। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে সুদীপ্ত মোহন্তর নাম ঘোষণা করল জাতীয় কংগ্রেস। পেশায় শিক্ষক সুদীপ্ত বাবু হলদিবাড়ি হাই স্কুলে কর্মরত। জলপাইগুড়ি শহরেরই স্থায়ী বাসিন্দা তিনি। তার স্বচ্ছ ভাবমূর্তি ও শিক্ষকতার পেশাকে সম্বল করেই এবার নির্বাচনী ময়দানে লড়াইয়ে নামছে কংগ্রেস। সুদীপ্ত মোহন্তর নাম ঘোষণার পর কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। তারা সুদীপ্তবাবুর জয় নিশ্চিত করতে প্রচার শুরু করেছেন। সুদীপ্তবাবু নিজেও নির্বাচনী প্রচারে নেমেছেন। তিনি বলেন, জলপাইগুড়ির উন্নয়নের জন্য কাজ করতে চান। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে জলপাইগুড়িকে এগিয়ে নিয়ে যেতে চান। কংগ্রেস নেতারা জানিয়েছেন, সুদীপ্ত মোহন্তর নাম ঘোষণার পর দলের মধ্যে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। তারা সুদীপ্তবাবুর জয় নিশ্চিত করতে প্রচার শুরু করেছেন। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রার্থী হিসেবে 17 জলপাইগুড়ি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের প্রার্থী পদ নিয়ে একটু জল্পনা ছিল, কিছু
যেহেতু দীর্ঘ 20 বছর পর 294টা বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস এককভাবে লড়াই করছে, তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিছু বিশেষ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। তো সেই জন্য একটু দেরি হলো, তবে খুব বেশি দেরি হয়নি। আমরা আগামী কাল থেকেই ভোটের ময়দানে লড়াইতে নেমে যাচ্ছি। এখানে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ দাস, অপর থেকে অনন্তদেব অধিকারী আইনজীবী। আর মাঝখানে আপনি এখন কি ভাবছেন, কতটা মনে হচ্ছে ইজি বা টাফ, কি মনে হচ্ছে? স্বাধীনতা পরবর্তী কালে অধিকাংশ সময় জলপাইগুড়ি শহর কংগ্রেসের খাঁটি দুর্গ হিসেবে বরাবর পরিচিত ছিল। মাঝখানে দু একবার বিক্ষিপ্তভাবে অন্য দল জিতেছে ঠিকই, কিন্তু আমরা জাতীয় কংগ্রেস, আমরা এবং ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আশাবাদী যে আমি এই শহরেই জন্মেছি, এই শহরেই বড় হয়েছি, এই শহরেই আজকে আমি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি জাতীয় কংগ্রেসের হয়ে। আমি আশা করি জলপাইগুড়ি শহরের আপামর মানুষ ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন, জাতীয় কংগ্রেসকে জলপাইগুড়ি আসনে জিতিয়ে আনবেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি সদর বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মহন্ত মহাত্মা গান্ধী ও ডক্টর বি.আর. আম্বেদকরের ছবিতে ফুল নিবেদন করে প্রচার শুরু করেন। সুদীপ্ত মহন্ত বলেন, তিনি জলপাইগুড়ি শহরের ভূমিপুত্র। জলপাইগুড়ি শহরের অনেক সমস্যা রয়েছে, যেমন জল নিকাশি থেকে সাধারণ মানুষের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। জাতীয় কংগ্রেসের কর্মীদের নিয়ে মাল্যদান করার পর তার প্রচার শুরু করেন সুদীপ্ত মহন্ত। এদিনের এই প্রচারকে ঘিরে জাতীয় কংগ্রেসের কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল। 2024 বিধানসভা নির্বাচনের প্রচারে জাতীয় কংগ্রেস প্রার্থী আমি সুদীপ্ত মহন্ত আজ বিকেল 5 ঘটিকায় জাতির পিতা মহাত্মা গান্ধীর পাদদেশে তার মূর্তিতে মাল্যদান করে আমরা আজকে প্রচারের আনুষ্ঠানিক শুভ সূচনা করলাম। কোন কোন এলাকায় প্রচার করবেন? সমস্ত জায়গায়, যতটা জায়গায় যাওয়া সম্ভব, যদিও আমাদের একদিন দেরি হয়েছে, কিন্তু আমাদের কর্মীদের যা উৎসাহ এবং উদ্দীপনা, তাতে আমরা খুব শীঘ্রই জেলার আমাদের বিধানসভা কেন্দ্রের প্রায় প্রতিটি বুথে গিয়ে আমরা মানুষের সঙ্গে দেখা করবো, যোগাযোগ করবো। নির্বাচনের ফলাফল নিয়ে কতটা আশা? নির্বাচনে এটা জাতীয় কংগ্রেসের শহর, এই সদর বিধানসভা কেন্দ্র বরাবর জাতীয় কংগ্রেসের পক্ষে থেকেছে এবং এইবারও জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের মানুষ জাতীয় কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। একা হয়ে গেলেন, মানে সমর্থন ছাড়া, জোট নেই বামফ্রন্টে। জাতীয় কংগ্রেস বরাবরই একাই লড়েছে। মাঝখানে কিছু নির্বাচনী কৌশলের জন্য অন্যের সঙ্গে জোট হয়েছিল, কিন্তু এই একা লড়ার সুবাদে একটা হচ্ছে আমরা রাজ্যের 294টি আসনে লড়ব এবং যে সমস্ত পুরনো জাতীয় কংগ্রেস কর্মীরা এবং সমর্থকরা অন্য কোনো দলের সঙ্গে আমাদের সখ্যতার জন্য দল ছেড়ে চলে গিয়েছিলেন, তারা দলে দলে ফিরে আসছে, আবার পুরনো জাতীয় কংগ্রেসের হাতে পতাকার তলায় তারা এসে দাঁড়াচ্ছে। জনগণ জয়ী করে আনলে প্রথম জলপাইগুড়িতে একটা আইটি হাব তৈরি করা, সে বেকার যুবতীদের জন্য। এখানে আমি একজন প্রাক্তন খেলোয়াড়, জলপাইগুড়ি বুকে ক্রিকেট খেলেছি আমি ছোট থেকে, কিন্তু আমি খুব অবাক হই এবং কষ্ট লাগে যে জলপাইগুড়ি জেলার যে ক্রীড়া নিয়ামক সংস্থা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ডিএসএ, তার নিজস্ব কোনো মাঠ নেই। এত মাঠ জলপাইগুড়িতে ছিল, প্রমোটারের হাতে মাঠ বিক্রি হয়ে যাচ্ছে, জলাভূমি মাটি ভরে সেগুলোকে বিক্রি হয়ে যাচ্ছে, অথচ খেলাধুলার জন্য কোনো মাঠ নেই। নাট্যকর্মীদের জন্য, শিল্পীদের জন্য কোনো মহলা ঘর নেই, এমন কোনো জায়গা নাই যেখানে তারা স্বাধীনভাবে গিয়ে নিয়মিত মহলা দিতে পারে, চর্চা করতে পারে এবং নিজেদের অল্প খরচে তারা তাদের পারফরমেন্স, নাটক, কবিতা, গান ইত্যাদি করতে পারে। কোনো ভালো রাস্তা, এত যানজট, এই সমস্যাগুলো তো আছেই, এগুলো আছেই। এবং যেহেতু আমি ছোটোবেলা থেকেই জলপাইগুড়ি শহরে জন্মেছি, বড় হয়েছি, এই শহরের অলিতে গলিতে আমার সমস্ত বন্ধুবান্ধবরা আছে, তাদের সঙ্গে আলোচনা করে কোথায় কি সমস্যা আছে আমরা দেখে নেব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন আজ চা বাগানে ঘুরে ঘুরে প্রচার করেন। রাহুত বাগান ও বৈরাগী ডাঙ্গায় তিনি স্থানীয় চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন
এবং তাদের সমর্থন চান। দেবরাজ বর্মন বলেন, চা শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করবেন, তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করবেন। সিপিএম প্রার্থীর এই প্রচার অভিযানে স্থানীয় চা শ্রমিকদের মধ্যে উৎসাহ দেখা যায়। তারা দেবরাজ বর্মনের সমর্থনে স্লোগান দেন। দেখুন, অত্যন্ত ভালো সাড়া পেলাম, কারণ যে মানুষগুলো এখানে কাজ করছেন তারা প্রথমত যে দীর্ঘদিন ধরে বঞ্চিত, মজুরির ব্যাপারটা আপনারা দেখলেন যে মজুরির একটা বড় ব্যবধান, যেই পরিমাণ মজুরি হওয়ার কথা সেই পরিমাণ মজুরি ওনারা পাচ্ছেন না, এবং আশেপাশের গ্রামগুলো থেকে ওনারা কাজ করতে আসছেন, এবং সেই সব গ্রামেও যে পরিষেবাগুলো ওনার নাগরিক হিসাবে পাওয়ার কথা, চিকিৎসা পরিষেবা, শিক্ষা পরিকাঠামোর যা বেহাল দশা, সব কিছুরই এনারা শিকার। কিন্তু সুতরাং আজকে এনাদের সাথে কথা বলে যেটা বেরিয়ে আসলো এখানে, যে এনাদের মজুরি ঠিকঠাক পাচ্ছেন না, এনাদের বাড়ির যে অন্যান্য লোকজন তারা বাইরে চলে যাচ্ছেন কাজের জন্য, এই কথাগুলো তাদের কাছে উঠে আসলো। এবং আমরা বললাম যে আমাদের বিকল্পের কথা আমরা বললাম, 100 দিনের কাজ ফিরিয়ে আনবো, ন্যূনতম মজুরি নিশ্চিত করা হবে, এই কথাগুলো বললাম। আজকে কোথায় এলেন? এটা আমরা এটা জায়গাটা বৈরাগীডাঙ্গা। পিনাকি শিরের রিপোর্ট, এভি নিউজ। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে নীতিগত লড়াইয়ের বার্তা দিয়েই ডুয়ার্সে প্রার্থী তালিকা প্রকাশ করল তরাই ডুয়ার্স জনশক্তি পার্টি। মালবাজারে দলীয় কার্যালয়ে এই ঘোষণা করেন দলের সভাপতি রাজেশ লাকড়া। দল জানিয়েছে, কুমারগ্রাম আসনে তারা সরাসরি প্রার্থী না দিয়ে গণসুরক্ষা পার্টির পিটার পিজুস তির্কিকে সমর্থন করবে। অন্যদিকে মাদারিহাটে টিম্পু ওরাও, নাগরাকাটায় রঞ্জিত খেস এবং মাল আসনে চন্দন লোহরাকে প্রার্থী করা হয়েছে। কালচিনি আসন নিয়েও পরিকল্পনা করছে দল। ওই আসনে প্রার্থী চূড়ান্ত করতে এখনও আলোচনা চলছে এবং শীঘ্রই নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। জনশক্তি পার্টির নেতৃত্বের দাবি, বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসতেই এই লড়াই এবং ডুয়ার্সের মানুষের স্বার্থে রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। करते ही जैसे हमारा उम्मीदवार का नॉमिनेशन सक्सेस हो जाएगा, हम अपना चुनावी मैनिफेस्टो हम जारी कर देंगे। ये जो आपने घोषणा किया है, ये विधानसभा क्षेत्र में ही रहेगा ना, और दूसरा विधानसभा क्षेत्र में भी आप कैंडिडेट दे सकते हैं? ये हम अलायंस का भी बात यहाँ से नहीं करेंगे। आज अपनी पार्टी के उम्मीदवार का हम आज घोषणा कर दिए वो क्षेत्र को, क्योंकि हमारा गठबंधन का संभव तो हम लोग कल या तो परसों हम सारे गठबंधन और उत्तर बंगाल में कहाँ चुनाव लड़ रहे हैं गठबंधन के साथ, ये सारा हम औपचारिक हम लोग आपको जानकारी दे देंगे। राजेश जी, क्या लगता है आपको, एक तरफ बीजेपी एक तरफ टीएमसी, उसके बावजूद आप लोग इस बार पहली बार आप लोग कैंडिडेट दे रहे हैं, क्या लगता है लड़ाई कैसा रहेगा? देखिए, लड़ाई मुद्दों का है। हमारे साथ किसी भी पार्टी का कोई व्यक्तिगत लड़ाई नहीं है, ना उनके साथ में कोई हमारा कोई आपसी भाईचारा में कमी नहीं। हमारा मुद्दा है डुअर्स तरह का विकास, चाहे मजदूरों का समस्या। आज कहा जाए तो अभी कटाच करने का दिन नहीं, तो फिर भी आपने सवाल कर दिया जब पत्रकार महोदय, तब आपका जवाब देना चाहता हूँ। भाजपा केंद्र में सत्तारूढ़ पार्टी है, टीएमसी सत्तारूढ़ पार्टी है, तो फिर आप मजदूर क्यों आक्रोशित है? आज चाय बागान के एक मजदूर को चुनाव लड़ना क्यों पड़ रहा है? क्योंकि इसीलिए चुनाव लड़ रहे हैं ताकि वो वास्तविक जो चाय बागान के मजदूर के ऊपर में जो तकलीफ होता है, उस तकलीफ का समाधान ये दोनों पार्टी नहीं कर पा रहे, तभी तो हमें अपना चुनाव में भागीदार होना पड़ा है। देखिए, राजेश लकड़ा कभी भी उम्मीदवार के लिए नहीं जन्मा था। ये तो मुझे बहुत बड़ा षड्यंत्र करके 2021 में हमारा आदिवासी संगठन को तोड़ने के लिए कॉन्स्पिरेसी करके आईपेक और वर्तमान सत्तारूढ़ का मुखिया सुश्री ममता बनर्जी ने बहुत बड़ा एक कॉन्स्पिरेसी करके हमें हमारा छवि खराब करने और हमारा संगठन को तोड़ने के षड्यंत्र के तहत उन्होंने कामयाबी तो मिला उनको, मगर वो भूल गए थे कि मैं कोई पार्टी का गुलामी करने वाला इंसान नहीं हूँ, क्योंकि मैं मुद्दा पर खड़ा रहने वाला इंसान। उन्होंने सोचा था कि राजेश लकड़ा टाइगर को
ভ্যানিশ করে দেব। আমি বলতে চাই যতদিন রাজেশ লাকড়া জীবিত আছে, আদিবাসী কমিউনিটি সোসাইটি জীবিত আছে, ততদিন রাজেশ লাকড়াকে কেউ ভ্যানিশ করতে পারবে না। আজকে রাজেশ লাকড়াকে আজকে দেখেন 4টা রাজেশ লাকড়া হয়ে গেছে দেখুন। তো সেই ষড়যন্ত্র করা হয়েছিল সে সময়, কিন্তু সময় থাকাকালীনই আমি যখন বুঝতে পারি এটা বৃহত্তর একটা ষড়যন্ত্র করা হয়েছে, তখন আমি 2024 জানুয়ারি আমি ওনাদেরকে ছেড়ে আবার সংগ্রামের পথে চলে আসি। আজকে ডেমোক্রেসি যখন ইলেকশন কমিশন যখন নিজের সমস্যাগুলো তুলে ধরার জন্য বিধানসভাতে যখন জনপ্রতিনিধি পৌঁছবে, ওখানে তুলে ধরবে সেই সুযোগ এসছে, তখন আমরা আমাদের দলের থেকে আমরা প্রার্থী ঘোষণা করেছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ময়নাগুড়ি ব্লকের আশাকর্মীরা আজ জলপাইগুড়ি সিএমওএইচ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অনারিয়াম না পাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা বলেন, ফেব্রুয়ারি মাসে কর্মবিরতির পর তারা কাজে যোগ করেছিলেন, কিন্তু বিভিন্ন ব্লকের আশাকর্মীরা একইভাবে কর্মবিরতি পালন করার পরও অনারিয়াম পেয়েছে, কিন্তু একমাত্র ময়নাগুড়ি ব্লকে সেই অনারিয়াম হয়নি। তারা দাবি করেন অনারিয়াম অবিলম্বে দেওয়া হোক। এদিনের বিক্ষোভে অংশ নেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ময়নাগুড়ি ব্লকের সদস্যরা। আজকে আমরা সিএম সাহেবের কাছে এসেছি। এটার কারণ হলো যে ফেব্রুয়ারি মাসের যে আমরা যে 23শে ডিসেম্বর থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কর্মবিরতি ছিল, 5ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং আমাদের কিছু দাবি মেনে নেওয়ার দরুন রাজ্য সরকারের রিকোয়েস্টে আমরা 5 তারিখে আমাদের ধর্মঘটটাকে তুলে দিই, কর্মবিরতিটাকে তুলে দেওয়ার পরে আমরা 6 তারিখ থেকে আমরা এই কাজে জয়েন করি। 6 তারিখে সিএমও সাহেবের কাছে জয়েন করি এবং 7 তারিখে সমস্ত ব্লকে আমরা কাজে জয়েন করি। কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত ব্লক ময়নাগুড়ি জলপাইগুড়ি জেলার যতগুলো ব্লক আছে সব জেলার সমস্ত ব্লকে আশাকর্মীরা ফেব্রুয়ারির ইনসেনটিভটা পুরোপুরি পেয়েছে। একমাত্র ময়নাগুড়িতেই দেখা যাচ্ছে যে ইনসেনটিভটাকে অনারিয়ামটাকে কেটে দিয়েছে। এই কেন আমাদের এই টাকাটা কাটা হলো, কেন এরকম আমাদের ময়নাগুড়ি ব্লকের বেলায় এই ধরনের পৃথক বৈষম্য আসলো? এর জন্য আমরা গত পরশুদিন ডিএমও সাহেবের কাছে গেছিলাম, তিনি আমাদেরকে হাত তুলে দিয়েছেন, ওনার কিছু করার নাই। কিন্তু কি দেখা যাচ্ছে, আমরা চারিদিক থেকে খোঁজ দিয়ে দেখছি যে সবাই টাকা পেয়েছে, খালি ময়নাগুড়ি ব্লক টাকা পায়নি। এবার ময়নাগুড়ি ব্লক যে টাকা পায়নি এবং ময়নাগুড়ি ব্লকে যে বিএমও সাহেব হাত তুলে দিয়ে দিয়েছেন যে আমাদের টাকাটা উনি দেবেন না, আমরা সেই আপিল নিয়ে আজকে সিএমও সাহেবের কাছে এসেছি। আমাদের বলেছে যে আমরা গাইডের বাইরে কাজ করব না, উনি আমাদের যতটুকু কাজের ওয়ার্কিং স্টেটমেন্ট আমরা পেয়েছি তার উপরেই কাজ করব, তার উপরেই আমরা টাকাটা দেব। এক এক সময় এক একটা কথা বলছে। উনি বলছেন রাজ্যের সমস্ত জায়গায় ওরা যেই সমস্ত ব্লকেরা টাকা দিয়েছে তারা রাজ্য সরকারের গাইডটা তারা মানেনি, আমি মেনেছি তাই আমি দেইনি। উনি এই কারণগুলো আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু একই নিয়ম সারা রাজ্য জুড়েই একই নিয়ম চলবে, সমস্ত জায়গায় এক নিয়ম, শুধু ময়নাগুড়ি ব্লকের এই নিয়মটা কেন হলো এই ব্যাপারটাই আজকে জানবার জন্য আমরা তো বেতনভুক্ত নই, আমরা তো সরকারি কর্মচারী না, আমরা একটা স্কিম ওয়ার্কার। আমাদের অনারিয়াম হচ্ছে 5250 টাকা। মাসে পাচ্ছেন না? আমরা 2 মাসের জানুয়ারি মাসটা আমরা কর্মবিরতিতে ছিলাম। এখন আমাদের সঠিক জানা নেই যে কর্মবিরতিতে থাকার দরুন আমাদের অনারিয়াম শুদ্ধ কাটা যাবে, ঠিক আছে? আমরা 1.5 মাস কর্মবিরতিতে থাকবার পরে যখন আমরা জয়েন করলাম তখন আবার ফেব্রুয়ারির অনারিয়ামটা আমাদের কেটে নিল। এমনভাবে আমাদেরকে একটা মানসিক চাপ তৈরি করছে যে এটা মানে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টারে একই সমস্যা দেখা যাচ্ছে যে কর্মবিরতির মধ্যে যে কাজগুলো হয়েছে তার কোনো অধিকার তার প্রতি কোনো ডিমান্ড আশাকর্মীরা করতে পারবে না। এইভাবে যে আমাদের প্রতি একটা মানসিক টর্চারিং হচ্ছে, টাকা কেটে নিচ্ছে, আমরা বিপর্যস্ত। তাই আমরা ব্লকেও দিয়েছিলাম, ব্লক থেকে সুরাহা না পেয়ে আজ আমরা জেলাতে এসেছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির তরফে এক বিশেষ সংবর্ধনা ও শংসাপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় শহরের বাবুপাড়ার সুভাষ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে 2024 সালে সফলভাবে সম্পন্ন হওয়া মনিরং পর্বতশৃঙ্গ অভিযানের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে অভিযাত্রীরা তাদের দুঃসাহসিক অভিযানের বিভিন্ন মুহূর্তের ছবি ও অভিজ্ঞতা তুলে ধরেন। দলনেতা ভাস্কর দাস অভিযানের নানান রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং দিক বিস্তারিতভাবে বর্ণনা করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 21,625 ফুট উচ্চতায় অবস্থিত দুর্গম মনিরং শৃঙ্গে জয়োধ্বজা উত্তোলন করে জলপাইগুড়ির পর্বতারোহীরা এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। এই অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ছিলেন সৌম্যদীপ দাস, বিজয় চক্রবর্তী, জনক কোচ, শম্পা সাহা, সুজয় বণিক, অমিত দাস এবং দলনেতা ভাস্কর দাস। অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল ক্লাবের নিজস্ব স্মরণিকা দুর্বারের শুভ প্রকাশ। সংস্থার সহ সভাপতি মিহির বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই পত্রিকার উদ্বোধন করেন। পাশাপাশি গত 15ই মার্চ টোটোপাড়ায় তাদিং হিলসে আয়োজিত একদিনের ট্রেকিং কর্মসূচিতে অংশগ্রহণকারী 58 জনকে শংসাপত্র প্রদান করা হয়। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন তাদের প্রথম ট্রেকিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসাহ ও আগ্রহ আরও বাড়িয়ে তোলে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভোটের আবহ ঘনাতেই জমে উঠেছে জলপাইগুড়ির বাঁশের হাট। বাজারে বেড়েছে নল বাঁশ ও কঞ্চির চাহিদা, বাড়ছে দামও। রাজনৈতিক প্রচার, পতাকা টাঙানো, মিছিল কিংবা অস্থায়ী মঞ্চ তৈরিতে বাঁশ অপরিহার্য হওয়ায় ব্যবসায়ীরা বলছেন সাধারণ সময়ের তুলনায় এখন বিক্রি প্রায় দ্বিগুণ। ইতিমধ্যেই বাজারে একটি বেত প্রায় 300 টাকা বিকোচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা একসঙ্গে অনেক বাঁশ কিনে নিয়ে যাচ্ছেন প্রচারের কাজে ব্যবহারের জন্য। ফলে জলপাইগুড়ির বিভিন্ন বাঁশ হাটে এখন বাড়তি ভিড় ও ব্যস্ততা চোখে পড়ছে। ব্যবসায়ীদের মতে নির্বাচন যত এগিয়ে আসবে ততই বাড়বে বাঁশের চাহিদা ও বাজারের গতি। বাঁশ কেনার জন্য আসছি। কেন, কি কাজে ব্যবহার করেন? আমি বাড়িতে টমেটো লাগাইছি, টমেটো গোছ বানাবো। দাম কেমন বাঁশের, কি দেখছেন? বাঁশের তুলনামূলক 2 বছরের তুলনায় এবার বাঁশের দাম বেশি। গত বছর বাঁশ নিলাম 130 টাকা করে, এবার 175 টাকা হয়ে গেল বাঁশের দাম। এখন জানি না, ব্যবসাদাররা বলতে পারবে। আমরা তো, এরা বলছে দাদা এখন ভোট এসে গেছে, ওই ভোটের জন্য জায়গায় জায়গায় প্যান্ডেল হয়, প্যান্ডেল করবে, তারপর ঝান্ডা বানাবে, ঠিক আছে। আর এখন যে টমেটোর সিজন, ঠিক আছে, টমেটো, আর এখন যে ঝড় বৃষ্টি এসেছে, মানুষের ঘর বাড়ি ঠিকঠাক করবে, দামটা বেশি। আর হ্যাঁ, আর সম্পর্ক সংস্কৃতি এখন মানুষের গ্রামের মধ্যে সবাই কৃষিকাজে ব্যস্ত, কেউ বাঁশ বিক্রি করার জন্য উৎসুক না। মানে সব ধারে বাঁশ যে কাটবো 175 টাকা একটা বাঁশ। আগাল ঠাকাল নাই, গোটা বাঁশ। এখানে আমরা গোটা বাঁশই নিচ্ছি। আমরা আগাল সুদ্ধা নিয়ে যাবো বাড়িতে, আমরা যতটা আমাদের দরকার পড়ে ততটুকু হবে, না ততটা জ্বালানি ব্যবহার হবে। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জলপাইগুড়িতে নমিনেশন জমা দেওয়া শুরু হলো। ডুয়ার্স চা বলয়ে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার। শাসক দলগুলির বিরুদ্ধে ভোটের লড়াইয়ে তরাই ডুয়ার্স জনশক্তি পার্টি। অনারিয়াম না পেয়ে জলপাইগুড়ি সিএমওএইচ দপ্তরে বিক্ষোভ আশা কর্মীদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।